ওকে, আর আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো? স্ক্রিন দেখা যাচ্ছে মাহফুজুর ভাই? জি, দেখা যাচ্ছে। গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের আমরা আলোচনাটা স্টার্ট করি, ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে আমাদের অলরেডি ক্লাস হয়েছে, প্রপারলি দেখা যাচ্ছে যে প্রতিটা বিষয় নিয়েই। প্রথমত আমরা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম ফেসবুক পেজ নিয়ে এবং পেজের সেটিংস নিয়ে। তার পরবর্তী দিন আমরা স্টার্ট করেছিলাম আমাদের সেলস ক্যাম্পেইনটা নিয়ে, তাই না? যে আমরা কীভাবে আমাদের সেলস ক্যাম্পেইনটাকে আসলে ক্রিয়েট করবো বা কীভাবে সাজাবো, এই বিষয়টা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিন ক্যাম্পেইন অবজেক্টিভ, তার পরবর্তীতে অ্যাড সেট, এবং আজকে আমরা যেটা নিয়ে করব সেটা হলো আমরা আজকে অ্যাড সেকশনটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখবেন আমাদের ভিডিওটায় পুরোপুরি ধারাবাহিকতা থাকবে। তো আমাদের এই অ্যাড সেকশন নিয়ে আজকের আলোচনাটায় আমি আপনাদেরকে প্রতিটা বিষয় ক্লিয়ার করব, ঠিক আছে? তো দেখেন, আমরা যখন অ্যাড সেকশন নিয়ে যাব কাজ করতে, আমরা জানি যে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে বা একটা অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতে গেলে অ্যাডস ম্যানেজার থেকে আমাদেরকে তিনটা স্টেপ পার করতে হয়। প্রথমত আমাদের ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, এরপর অ্যাডস। আমরা ক্যাম্পেইনে মূলত ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন বাজেট এবং এবি টেস্টিং, এই বিষয়গুলোকে আমরা সেট করতে পারি। তার পরবর্তীতে অ্যাড সেটে গিয়ে আমরা দেখেছি যে আমাদের অডিয়েন্স টার্গেট, আমাদের গোল লোকেশন, যে মেসেজ অ্যাড হলে সেটা মেসেজে দেখাবে অথবা সেটা কোথায় দেখাবে বা গোলটা আসলে কোথায় থাকবে, সেটা একটা বিষয়। আর 3 নম্বর বিষয় হলো যে আমাদের অ্যাডসে, অ্যাডসের বিষয়টায় আমাদেরকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে সেটা হলো ক্রিয়েটিভ। কারণ পুরো অ্যাডসে আপনাকে সাজানোর মতো বা ফেসবুককে দেওয়ার মতো ইনফরমেশনটাই থাকবে আপনার ক্রিয়েটিভ। এখন ক্রিয়েটিভ বলতে আমি এখানে কি কি বোঝাচ্ছি দেখেন। আমি এখানে কন্টেন্টটাও আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে কিন্তু কন্টেন্টও আপনার অনেক বেশি নির্ভরশীল। তারপর হলো আপনাদের ইমেজ, যদি আপনি চান যে আপনার অ্যাডভার্টাইজিংটা আপনি কোনো ইমেজের মাধ্যমে চালাতে যাচ্ছেন তাহলে ইমেজ। তারপর হলো আপনার ভিডিও। তাহলে তিনটা বিষয় দেখেন এখানে চলে আসতেছে, যে আমার কন্টেন্ট, আমার ইমেজ, অথবা আমার ভিডিও। এই তিনটা বিষয় দিয়ে আমরা কিন্তু মূলত একটা অ্যাডভার্টাইজিং রান করি। এখন দেখেন, এই যে এতদিন ধরে ক্যাম্পেইন বা অ্যাড সেট এই বিষয়গুলো আমরা সাজিয়েছি, এগুলো ছিল কি ব্যাকএন্ডের বিষয়। মানে কি, এগুলো আমরা কিভাবে কার কাছে পৌঁছাবো, কি কোথায় আমরা রেজাল্ট চাচ্ছি, কোথায় আমরা কিভাবে রেজাল্টটা পাবো, তারপর প্লেসমেন্ট কোথায় কোথায় মানুষকে অ্যাডভার্টাইজিংটা দেখাবো, সেটা আমরা সেট করেছি এতদিন ধরে বা লাস্ট 2টা ক্লাসে। এখন যে মূল বিষয়টা সেটা হলো যে আমরা মানুষকে ফ্রন্টে কি দেখাবো। তার মানে কি, মানুষ যখন তার ফিডে যাবে বা কোনো ভিডিও দেখছে, সেই ভিডিওর মাঝে যখন অ্যাডভার্টাইজিংটা আমাদের দেখাবে তখন মানুষকে কি দেখানো হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে? এটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন। কেন ফার্স্ট ইমপ্রেশন বলে? কারণ দেখেন বিষয়টা এখানে পুরোপুরি ক্লিয়ার, যে আমি যদি প্রথম ইমপ্রেশনে, ধরেন আমি একটা ভিডিও দিলাম আর একটা লেখা দিলাম, এবং লেখাতে আমার থাকলো অফার, আর ভিডিওতে আমার একটা ভালো একটা ভিডিও থাকলো প্রোডাক্টের, ঠিক আছে? যেখানে আমি আমার প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছি বা আমার সার্ভিসটাকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করছি, তখন কি হবে? তখন কিন্তু মানুষের ফার্স্ট ইমপ্রেশন, মানে মানুষ ফার্স্ট স্টেপটা নিবে যে সে আমাকে মেসেজ করবে বা সে আমার ওয়েবসাইটে গিয়ে সেটা ভিজিট করবে কি না। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কিন্তু প্রথম নিবে এই ফ্রন্টটা দেখে, মানে অ্যাডভার্টাইজিংয়ের এই ফ্রন্ট, মানে সামনের এই পার্টটা দেখে, যেটা আমরা তাদেরকে দেখাবো। তার মানে এই ক্রিয়েটিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাডের প্রথম রেজাল্ট আসার ক্ষেত্রে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু আমি আবারও বলছি যে অ্যাড সেকশনটা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে ক্রিয়েটিভ নিয়ে কাজ হয়, এবং এই ক্রিয়েটিভটা সবসময় কি করে আমাদের ক্লায়েন্টদের বা আমাদের অডিয়েন্সদের, ঠিক আছে, বা আমাদের বায়ারদের কি করে, যে ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে। তার মানে প্রথম পদক্ষেপ যে সে আমার সাথে কন্টিনিউ করবে কি না। যেমন দেখেন, আমি একটা অ্যাডভার্টাইজিং দেখলাম, আমার অ্যাডভার্টাইজিংটা পছন্দ হলো না, তাহলে আমি কিন্তু কখনোই সেই অ্যাডভার্টাইজিংয়ে কোনো অ্যাকশন কিন্তু আমি নিতে যাব না। আচ্ছা, তাহলে কিন্তু সেই অ্যাডভার্টাইজিংটার ভিতরে যত ভালোই সেট আপ থাকুক না কেন, ক্রিয়েটিভের জন্য তাকে ভালো মতো এঙ্গেজ করতে না পারার জন্য তার কিন্তু রেজাল্ট কি জিরোই আসবে। এতে করে আপনি অ্যাডসেটে যতই ভালো কিছু করেন না কেন, আর আপনি ক্যাম্পেইনে যতই ভালো কিছু করেন না কেন, ব্যাকএন্ডে আপনি খুব ভালো কিছু করলেন, বাট মানুষকে যখন আপনি ফ্রন্টটা দেখাচ্ছেন সেটাতে আপনি ভালো কোনো পারফরমেন্স দিলেন না বা ভালো কোনো কিছু সেট করলেন না, তখন কিন্তু আপনার রেজাল্ট দিন শেষে জিরোই আসবে। কারণ একটা অ্যাড যখন রেজাল্ট আনে তখন সেটা শুধুমাত্র আপনার ব্যাকএন্ডের উপর নির্ভর করে কিন্তু আসে না, সেটা তখন ফ্রন্ট প্লাস ব্যাকএন্ড, মানে আপনার অডিয়েন্স সেট আপ, অডিয়েন্স টার্গেট, প্লাস আপনি কি দেখাচ্ছেন,
মানুষ মানুষ কি পড়ছে বা তাকে কি অফার দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার রেজাল্ট আসে। তাহলে এবার দেখেন ফ্রন্টে আমাদের কি দেখানো যেতে পারে। প্রথম আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি। যখন আমরা অ্যাড সেকশনে আসবো তখন তার পূর্বেই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা তাদেরকে কি দিব যার জন্য তারা অ্যাকশন নিবে। এখন দেখেন আমরা আসি সেলসে। সবসময় ফেসবুকের যত এক্সপার্ট আছে বা ফেসবুকের নিজস্ব যে আপনার এজেন্ট আছে যারা অ্যাড এজেন্ট, তো তারাও সবসময় আপনাকে বলে যে সেলস অ্যাডভার্টাইজিং যখন আপনি রান করবেন তখন 100% আপনাকে কোনো ডিসকাউন্ট অথবা অফার আপনাকে প্রোভাইড করতে হবে। এখন দেখেন ডিসকাউন্ট বিভিন্ন ধরনের হয়, যেমন আপনি টাকা অফ দিতে পারেন, যেমন ধরেন 100 টাকা ছাড় বা 500 টাকা ছাড় বা 2000 টাকার অর্ডার করলে 200 টাকা ছাড়। সো এই এক ধরনের একটা অফার দিতে পারেন। আরেকটা কি দিতে পারেন, পার্সেন্টেজ অফ দিতে পারেন, যেমন কি যে 20% অফ, 30% অফ। ঠিক আছে, এটা একটা আপনি অফার দিতে পারেন। কারণ দেখেন মানুষ সবচেয়ে বেশি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে অফার পেলে। ঠিক আছে, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা এটা আমাদের কার্যক্রম এভাবে কাজ করে, আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট এভাবেই হয়েছে যে অফার মিনস আমি সেখানে কোনো অ্যাকশন নিতে পারি। ঠিক আছে, আপনি একটা মানুষকে যতই আপনার প্রোডাক্টের গুণাগুণ বলেন না কেন, বাট আপনি অফার দিচ্ছেন না, তার মানে আপনার কিন্তু সেলসের হার তেমন বের হবে না। যদি আপনি সেলস ক্যাম্পেইন চালাতে যান, এঙ্গেজমেন্ট আর অ্যাওয়ারনেসের বিষয় আলাদা, কারণ এঙ্গেজমেন্টে আমরা কখনোই অফার প্রোভাইড করি না। বাট আমাদের যখন টার্গেট থাকে যে না এখন আমার সেলস জেনারেট করতে হবে, তখন 100% আমাকে অফার প্রোভাইড করতে হবে। এটা 100% শিওর আমাকে অফার প্রোভাইড করতে হবে। যদি আমি অফার প্রোভাইড না করি তাহলে আমি এখান থেকে রেজাল্ট জেনারেট করতে পারবো না। একবার সহজ বিষয়, একবার পরিষ্কার বিষয়। এখন আমি যেটা বলতেছিলাম যে পার্সেন্টেজ অফ আছে, আপনি পার্সেন্টেজ অফ দিতে পারেন। আচ্ছা, তারপরে যেমন পার্সেন্টেজ অফের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ট্রিক বলে দিই। যখন আপনি কোনো পার্সেন্টেজ অফ দিতে যাবেন তখন সর্বনিম্ন 20% আপনারা অফার দেওয়ার চেষ্টা করবেন, অফ দেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন 20%, কারণ এটা মানুষের একটু ব্রেইনে গিয়ে লাগে, হ্যাঁ, যে 20% অফ। ঠিক আছে, তারপরে দেখেন আপনাকে যদি 20%-এর পর আপনি আবার 30% দিতে যান না, 40% দেওয়ার দরকার নেই, আপনি 50% দেন। এর পরবর্তী ধাপ যে 50% অফ, 20% অফ, এগুলো কিন্তু আপনারা শোনেন, তাই না? এটাই বেশি শোনেন যে 20% অফ, 50% অফ। কারণ কি আমাদের ব্রেন কিন্তু এই জিনিসটাকে অলরেডি ক্যাচ করে ফেলেছে যে 20% অফ মানে আরে এ তো ভালো একটা অফার দিতেছে, 50% অফ মানে আরে এ তো চমৎকার অফার, এটা এখনই নিয়ে নেওয়া যায়, তার মানে 2000 টাকার জিনিস 1000 টাকা। এই যে এই জিনিসটা ইকুয়াল ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন যে ব্রেনটা করতে পারবে যখন, তখন আপনার কিন্তু সেলসে এটার একটা অবশ্যই এফেক্ট পড়বে। এখানে একটা কিন্তু ম্যাথমেটিক্স আছে, আপনাকে এই জিনিসটাকে ফলো আপ করতে হবে। এই কারণে সর্বনিম্ন 20% অথবা তার উপরে যদি দিতে যান তাহলে 50%। এর মাঝখানে 30%, 40% দিলে এটা মানুষের ব্রেনকে ততভাবে এফেক্ট করে না, কারণ মানুষ সেটাকে ক্যালকুলেট করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বিষয় আমাদের, তার পরবর্তী বিষয় হলো আমাদের চলে যাচ্ছি যে আমাদের তারপরের ধাপটা হলো যে অফারের পর পার্সেন্টেজ এবং টাকা অফ দেওয়ার পর আমাদের আছে ডেলিভারি অফ। ঠিক আছে, যে কি হয়েছে যে আমরা কি 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। এটা কিন্তু খুব এফেক্টিভ একটা ক্যাম্পেইন। ঠিক আছে, কারণ এই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে সেলস আপনি খুব ভালো জেনারেট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অনেকে কি করে অফারও দেয় প্লাস ডেলিভারি চার্জ ফ্রিও দেয়, তখন কিন্তু আপনারা আসলে ক্যাম্পেইন কাজ করবে না, তখন পাবলিক কনফিউজড হয়ে যাবে। আপনাকে অফার যখন দিবেন যে কোনো একটা অফার আপনাকে প্রোভাইড করতে হবে, নাহলে পার্সেন্টেজ প্রোভাইড করতে হবে, না হলে টাকা অফ প্রোভাইড করতে হবে, না হলে ডেলিভারি চার্জ ফ্রি প্রোভাইড করতে হবে। ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজটা সবচেয়ে ভালো কাজ করে, তার পরবর্তীতে গিয়ে টাকা অফের চাইতে ডেলিভারি চার্জ ফ্রিটা ভালো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর কি আছে, এরপরে টাকা অফের পর ডেলিভারি চার্জ ফ্রির পর আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা একটা আছে যে একটা কিনলে একটা ফ্রি। দেখবেন অনেক বড় বড় কোম্পানি আছে যারা তাদের স্টক শেষ করার জন্য মাঝে মধ্যে একটা প্রোডাক্ট 800 টাকা হলে সেটা বলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ঠিক আছে, যে 800 টাকার প্রোডাক্ট কিনলে 200 টাকার অমুক প্রোডাক্ট ফ্রি। যেমন মাঝে তো জানতেনি যে প্যারাশুটে এরকম মাঝে মধ্যে অফার দিত, তারপরে এখনো পর্যন্ত রাঁধুনি বা এটা অফার দেয়। ঠিক আছে, সো এরকমভাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ঠিক আছে, সো এরকমভাবে আপনাকে একটা অফার প্রোভাইড করতে হবে। তো এই ধরনের অফারগুলো, এই যে অফারগুলোর কথা বললাম, এগুলো আপনারা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে মানুষকে ফ্রন্টে শো করতে পারেন যে মানুষ কেন আপনার অ্যাকশনটা নিবে বা অ্যাকশনটা নেওয়ার কারণ কি, এই বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তার মানে দেখেন আমরা যখন অ্যাডস
ক্রিয়েট করতে যাব তার পূর্বেই আমাদের এই ক্যালকুলেশনগুলো কমপ্লিট করে ফেলতে হবে যে আমি তাকে কি অফার দিতে যাচ্ছি, ঠিক আছে, এবং সেই অফারটা তার উপর কেমন ধরনের এফেক্ট ফেলতে পারে, এবং আমার যে সেলস টার্গেট আছে সেই সেলস টার্গেট এই অফারে যদি ফিল আপ হয় তাহলে আমার প্রফিট কত জেনারেট হতে পারে। এই টোটাল হিসাব নিকাশটা করে আপনাকে প্রপার ক্যালকুলেশনটা কমপ্লিট করে তারপর আপনাকে অ্যাডভার্টাইজিংয়ের অ্যাসেট ক্রিয়েট করতে হবে বা ক্রিয়েটিভ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার ক্রিয়েটিভের বিষয়ে আমি যেটা বললাম যে আমি 3 ধরনের ক্রিয়েটিভের কথা এখানে বলছি। একটা হলো কন্টেন্টটাকে আমি একটা ক্রিয়েটিভ হিসাবে ধরছি, আমি ইমেজটাকে একটা ক্রিয়েটিভ হিসাবে ধরছি, এবং তার পাশাপাশি ভিডিওটাকে আমি ক্রিয়েটিভ হিসাবে ধরছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে আমি অ্যাড নেমটা তো আর আপনাদেরকে বোঝানো লাগবে না। এরপরে আমার এখানে তো ফেসবুক পেজ সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে বলবো, অনেকে আপনারা যেটা করেন যে ফেসবুক পেজ আপনাদের আছে বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আপনারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকেন না, বিশেষ করে যারা কসমেটিক্স বা তরুণদের প্রোডাক্ট যেমন ক্লথিং প্রোডাক্ট এগুলো বিক্রি করতেছেন, আপনাদের জন্য কিন্তু খুব ভালো মার্কেট ইন ফিউচারে, আমি ভবিষ্যতের কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে বুঝে নেন, ইন ফিউচারে ইনস্টাগ্রাম হতে যাচ্ছে এবং অর্গানিকভাবে অনেক সেল সেখান থেকে জেনারেট হবে, ঠিক আছে। এটা আজকে থেকে 2 বছরের, আগামী 2 বছরের মধ্যে পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটার জন্য কিন্তু অলরেডি ফেসবুক বা মেটা কোম্পানি নিজেকেও প্রিপেয়ার্ড করছে, ঠিক আছে, অনেক কিছু তারা অ্যালগোরিদম নিয়ে কাজ করছে। তো আপনারা যদি মনে করেন যে ইনস্টাগ্রামে আমি তো তেমন ক্লায়েন্ট পাই না, এটা ভুল। বরঞ্চ ফেসবুকে আপনি যত আলতু ফালতু ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, তার চাইতে মানে অত্যাধিক ভালো ক্লায়েন্ট ইনস্টাগ্রামে বসবাস করছে বা ইনস্টাগ্রামে আছে, ঠিক আছে। কিন্তু আমরা সেটাকে ওইভাবে নেই না। কারণ দেখেন, বিশেষ করে যারা বেশি টাকার প্রোডাক্ট পারচেস করে, ঠিক আছে, তারা কিন্তু মূলত ইনস্টাগ্রামে কিন্তু তাদের অ্যাকাউন্ট আছে এবং তারা সেটাকে মেনটেন করে, ঠিক আছে। আপনি বিভিন্ন মডেলদের কথা বলেন, আপনি বিভিন্ন যারা অনেক নাম করা আছে তাদের কথা বলেন, তারা কিন্তু ইনস্টাগ্রামে খুব ভালো অ্যাক্টিভ থাকে। কারণ কি, ইনস্টাগ্রামের অডিয়েন্স বেসটা এতটাই এঙ্গেজড অডিয়েন্স বেস যে এরা ফেসবুকের চাইতে ইনস্টাগ্রামটাকে খুব বেশি প্রাধান্য দেয় এবং এদের কাছে গুরুত্বটাও বেশি। এরা মনে করে যে ফেসবুক ব্যাকডেটেড এবং ইনস্টাগ্রাম আপডেটেড, ঠিক আছে, এরকম একটা কিন্তু বিষয় আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ফিউচারটাকে, ভবিষ্যৎটাকে যদি আপনারা গ্র্যাব করতে চান বা ভবিষ্যৎটাকে যদি আপনারা ধরতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ইনস্টাগ্রামে যথেষ্ট পরিমাণে ফেসবুকের চাইতেও, আমি বলবো ফেসবুকের চাইতেও বেশি সময় দেওয়া উচিত। কারণ আগামী 2 বছরের মধ্যে, এটা একটা অনুমান, বাট আমি সম্ভাবনাটা বোঝা যায় মার্কেটের ভেতর থাকলে, ইনসাইডার হিসাবে আমি আপনাদেরকে বলছি যে ইনস্টাগ্রামটা কিন্তু খুব ভালো আপনাকে একটা সেলস জেনারেট করতে যাচ্ছে বা যাবে। এবং অর্গানিকভাবে আপনি যদি খুব ভালো মতো ইনস্টাগ্রামে যদি অ্যাক্টিভ রাখতে পারেন আপনার বিজনেসকে, তাহলে অর্গানিকভাবে আপনি সেখান থেকে খুব ভালো সেলস জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এবং সেখানে আপনি খুব ভালো মানের ক্লায়েন্টও পাবেন। সার্ভিসের ক্ষেত্রে কতটা পাবেন সেটা আমি সাজেস্ট করবো না, বাট প্রোডাক্টের ক্ষেত্রে, বিশেষ করে তরুণীদের যারা প্রোডাক্ট আছে, মানে এমন কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করছেন যেটা মূলত মানে 30 থেকে 35 বছর পর্যন্ত আপনার কাস্টমারের বেসমেন্টটা অনেক বেশি, ঠিক আছে, এবং তারা ক্রয় করবে, যেমন টি শার্ট হোক, শার্ট হোক, তারপর ওমেন্সদের ক্লথিং হোক, ঠিক আছে, তারপর হলো আপনার হলো অন্য কোনো আপনার অ্যাক্সেসরিজ প্রোডাক্ট হোক, ঠিক আছে, সেটা ওমেনদের আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট হোক, ঠিক আছে, তার মধ্যে ধরুন কসমেটিক্স হোক বা শু হোক, এই ধরনের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনারা অনেক ভালো সেল জেনারেট করতে পারবেন ফেসবুকের তুলনায় ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে। এবং সেখানকার মানে আপনার কাস্টমার বেসমেন্টটা অনেকটা আপনার মানে শক্তপোক্ত, ঠিক আছে। এই কারণে আমি বলছি যে এখনও সময় আছে, আপনারা সেখানে অলরেডি নিজেদের একটা জায়গা তৈরি করা শুরু করেন, ঠিক আছে। দেখেন, যেখানে অলরেডি ফেসবুকে তো আপনারা কম্পিট করার ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু আরেকটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা যদি আপনারা আগে থেকেই যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনারা ওই ক্ষেত্রে সবার সাথে, তখন কিন্তু বড় বড় কোম্পানির সাথে আপনারা অ্যাডভান্স হিসেবে চলতে পারবেন। এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ, যেটাকে বলে ভবিষ্যতের জন্য এখন থেকেই পদক্ষেপ নেওয়া। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ইনস্টাগ্রামে নিজেদেরকে খুব অ্যাক্টিভ রাখেন এবং অবশ্যই এখন থেকেই এই জিনিসটা অ্যাপ্লাই করেন। যখনই অ্যাডভার্টাইজিং দিতে যাবেন তখন অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। এমনভাবে কেউ অ্যাডভার্টাইজিং দিতে যায় না যে এখানে আপনারা সিলেক্ট করলেন ফেসবুক পেজ, বাট এখানে আপনাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, এই কাজটা করতে যায় না, ঠিক আছে। কারণ ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনার খুব ভালো কাস্টমার তৈরি হবে, এটা একবার বাস্তবতা। এবং ইনস্টাগ্রামের সাথে ফেসবুক পেজটাকে কানেক্ট করে নেয়, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটাকে বলে অ্যাকাউন্ট লিঙ্ক করা। কারণ মেটার প্রতিটা
প্ল্যাটফর্মকে একটার সাথে আরেকটাকে লিঙ্ক করা যায়। বিশেষ করে আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক করতে পারবেন এবং পরবর্তীতে আপনি মেটা বিজনেস সুইট থেকে ডাইরেক্টলি কিন্তু আপনি এদেরকে আপনি কিন্তু কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা দেখি, আমি আপনাদের একজনকে মনে হয় আমি দিতে ভুলে গিয়েছি লিঙ্ক, এদেরকে একটু দিয়ে নিই। ওকে, তো যেটা বলছিলাম যে আপনি কিন্তু দেখেন এখান থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মেসেজ কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। ডাইরেক্টলি আপনি কিন্তু ইনস্টাগ্রামের মেসেজ কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো এটা কিন্তু এখান থেকে সম্ভব। সো এই জায়গাটাই আপনারা এই জায়গাটায় কাজ করবেন যে প্রপারলি যখনই আপনি ফেসবুকে কোনো পোস্ট করবেন সেটা ইনস্টাগ্রামে পোস্ট করবেন, কিন্তু আমি বলবো যে ফেসবুকে আপনারা জেনারেল যে কিছু পোস্ট করেন তার চাইতে ভালো মানের গ্রাফিক্স দিয়ে আমি মনে করি ইনস্টাগ্রামের জন্য আলাদা ক্রিয়েটিভ রেডি করা প্রয়োজন। আচ্ছা, এবার গেল, এবার এটা যাওয়ার পরে দেখেন আমরা যখন অ্যাড সেট আপ করতে যাব, অ্যাড সেট আপ করতে গেলে এখানে আমাকে তিনটা অপশন আসতেছে, এটা আমি ইগনোর করব। আমি এই দুইটার কথা বলি। একটা হলো আমি নতুন করে এখানে অ্যাড ক্রিয়েট করব, যেই পোস্টটা আমার পেজে নাই আমি এখানে নতুন করে লেখা দিব, আমি এখানে নতুন করে আলাদা ছবি সিলেক্ট করব যেটা আমার ফেসবুক পেজে করা নেই। আরেকটা হলো আমার ফেসবুক পেজে অলরেডি পোস্ট করা আছে, আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করা আছে, আমি সেটা ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে ইউজ এক্সিস্টিং পোস্ট আমি ইউজ করবো, বাট আমি ক্রিয়েটার দিয়েই করব। আচ্ছা, তারপর দেখেন আমি ক্রিয়েটার দিয়ে করতে গেলে এখন আমাকে এখানে ক্যারোজাল অপশন আছে। যারা বিশেষ করে এই ক্লথিং আইটেম বা কসমেটিক্স আইটেম বা ফুড আইটেম এরকম ধরনের আইটেমগুলো যারা বিক্রি করেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা ক্যারোজাল অ্যাডটা অবশ্যই দিয়ে দেখবেন। কেন দেখবেন? কারণ আমি নিজে দেখেছি যে নর্মাল সিঙ্গেল ইমেজ বা ভিডিওর তুলনায় ক্যারোজালের আপনার পারফরমেন্স ভালো, আবার ভিডিওর তুলনায় ক্যারোজালের কিন্তু পারফরমেন্স কম। এখানে একটা হিসাব আছে। ইমেজ যদি আপনি ব্যবহার করেন তাহলে আমি বলবো যে ইমেজের চাইতে সেই ইমেজটাকে আপনি ক্যারোজাল আকারে দেন অ্যাডভার্টাইজিং, তাহলে আপনি সিঙ্গেল ইমেজের চাইতে আপনি ভালো রেজাল্ট পাবেন এখানে, ঠিক আছে। আবার আপনার কাছে যদি ভিডিও থাকে তাহলে আপনি কিন্তু ক্যারোজাল মানে আপনার ক্যারোজালের চাইতে আপনি কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। এটা পরীক্ষিত, এটা আমি নিজে করে দেখেছি। সে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করলাম যে আমি আপনাদের মনে করি যে সবচেয়ে উত্তম হলো আপনার সেলস অ্যাডভার্টাইজিংয়ের জন্য ভিডিও ইউজ করা এবং মানসম্মত ভিডিও ইউজ করা। অনেকে আমি দেখছি যে এমন ভিডিও বানায় তা আসলে একটা ভালো ক্লায়েন্ট বা ভালো পরিবেশের ক্লায়েন্ট দেখে কখনোই প্রোডাক্ট অর্ডার করবে না, মনে করবে একটা আলতু ফালতু কোম্পানি, ঠিক আছে। ভিডিও হলে ভিডিওর মতো হতে হবে, ঠিক আছে। আমরা অনেকেই সেই বিষয়টা বুঝি না। আপনি আপনার প্রোডাক্টের একটা ভিডিওটাকে আপনি যদি খুব ভালো মতো মানুষের কাছে উপস্থাপন করতে পারেন তাহলে মানুষের ইন্টারেস্টটা কি ডে টু ডে সেটা বৃদ্ধি হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো প্রোডাক্টের, যে প্রোডাক্টের ভিডিওগুলো আসলে কেমন হওয়া উচিত। আসলে সত্যি কথা বলতে আমরা খরচ করতে চাই না, এটা অনেক বড় একটা ভুল। কিন্তু আপনি জানেন যে বড় বড় কোম্পানি কিন্তু তাদের এই ক্রিয়েটিভের পেছনে অনেক বেশি খরচ করে, কারণ এই ক্রিয়েটিভই প্রধান কারণ যে আপনাকে সেলসটাকে সবচেয়ে বেশি জেনারেট করে দিতে পারে। কারণ মানুষের ফ্রন্টে এই ক্রিয়েটিভটাই থাকে, সর্বপ্রথম সে যে স্টেপটা নেয় এই স্টেপটার জন্য কিন্তু এই ক্রিয়েটিভটাই থাকে, ঠিক আছে, অন্য কিছু কিন্তু থাকে না। তো সেই হিসাবে আপনাদের চেষ্টা করতে হবে যে ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজিং চালানোর, এবং অবশ্যই সেই ভিডিওটা যাতে মানসম্মত হয়, যাতে একটা মানুষ দেখে বলে যে না এটা আসলে একটা ভালো মানের একটা কোম্পানি এবং তাদের প্রোডাক্ট প্রেজেন্টেশনটাও আসলে ভালো, বলতে যাতে বাধ্য হয়। এরকমভাবে যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আপনার যে গোল বা লক্ষ্য সেই লক্ষ্য আপনি ক্রস করে যাবেন। আপনার জন্য পথ অনেক সহজ হয়ে যাবে, আর আপনার কোনো বাধা তেমন একটা থাকবে না। তার মানে মেইন বিষয়টা হলো ক্রিয়েটিভ। অনেকে চিন্তা করে একটা ভিডিও বানাতে গেলে আমার তো 5 থেকে 6,000 7,000 টাকা খরচ হয়ে যাবে, ঠিক আছে, ভালো একটা কারো কাছ থেকে বানাতে গেলে বা ভালো একটা ভিডিও এডিটর দিয়ে করতে গেলে, তারপর আমি একটা চালাবো কয়দিন। এইখানেই আমাদের ভুল। দেখেন এটা পুরো একটা ক্যালকুলেশন হয়। আমরা একটা প্ল্যান করলাম 3 মাসের, ফরে সাপোজ ধরেন সামনে কোরবানি ঈদ, কথাটা বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। সামনে কোরবানি ঈদ, ধরেন আমাদের কাছে ফরে সাপোজ আমাদের কাছে 2 মাস আছে, তার মানে 60 ডেইজ আছে। আচ্ছা, এবার 60 ডেইসে আমি অ্যাডভার্টাইজিং চালাতে যাচ্ছি। এবার আমি কি করব, আমি হাতে 10 দিন সময় নিব। এই 10 দিনে আমি 2টা ক্রিয়েটিভ রেডি করব, 2টা ক্রিয়েটিভ বা 2টা ভিডিও আমি রেডি করব। এর পেছনে আমি 10,000 টাকা ইনভেস্ট করব, ফরে সাপোজ আমি এভারেজ 10,000 টাকা ইনভেস্ট করলাম। আচ্ছা, এবার আমার হাতে 50 দিন আছে। এই 50 দিন আমি এই 2টা ক্রিয়েটিভ দিয়ে অ্যাডভার্টাইজিং চালাবো, কিন্তু প্রথমে একটা দিয়ে 25 দিন, প্রথম 25 দিন চালাবো,
তারপরে আরেকটা দিয়ে তারপরের 25 দিন চালাবো, এবং এই দুইটা ভিডিও থাকবে দুইটা অফারের উপর। তাহলে দেখবেন আপনার এই টোটাল কোরবানি ঈদ পর্যন্ত যে সেলের টার্গেটটা ছিল সেটা কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে। তার মানে দেখেন, আমরা যদি এইভাবে বিষয়টাকে চিন্তা করি, তাহলে আমি যদি ভিডিওর পেছনে 7-8 হাজার টাকাও যদি খরচ করি, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। কারণ আমি একটা সময়সীমা নিচ্ছি এবং আমি এই ভিডিওটাকে সেই সময়ের মধ্যে খুব ভালোভাবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন ঠিকমতো করি না। আমরা জাস্ট ইনস্ট্যান্ট সেলের কথা চিন্তা করি যে আজকে আমি খেতে পারলেই আলহামদুলিল্লাহ, কালকে কি হবে সেটা আমি জানি না। কিন্তু এইভাবে করে কিন্তু কোনো বিজনেস চলে না। একটা বিজনেস চলে প্রপার একটা প্ল্যানের উপর। একটা প্ল্যানের উপর আপনার একটা বিজনেস চলে। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, আপনি নিজে ভিডিও যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি নিজে আপনার ভিডিও ক্রিয়েট করেন, অথবা অন্য কাউকে দিয়ে, আপনার পরিচিত কাউকে দিয়ে বা যে ভালো ভিডিও করতে পারে তাকে দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করেন। এটা কোনো প্রবলেম না। বর্তমানে ভিডিও এডিটর অনেক আছে, আপনি করতে পারবেন, এবং তাদের কাজ দেখে তারপর আপনি তাদেরকে স্যাম্পল হিসেবে একটা কাজ দেন, সে সেই অনুযায়ী আপনাকে করে দিবে। এটা কোনো বড় সমস্যা না। কিন্তু কথা হলো যে ভিডিও আপনার রেজাল্টটাকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং এই যে যেভাবে প্ল্যানটা বললাম, এইভাবে আপনাকে প্ল্যানটা কী করতে হবে, মেনটেন করতে হবে। আচ্ছা গেল, তাহলে আমরা ইমেজ ব্যবহার করব না, ক্যারোজাল ব্যবহার করব না, ভিডিও ব্যবহার করব, এবং সেটা কীভাবে করব এবং কত দিনের জন্য সেটাকে ব্যবহার করা উচিত, সেটা কিন্তু আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিলাম। এই সেকশন পুরোপুরি আপনাদের জন্য ক্লিয়ার। এরপরে যদি চলে যাই, আমরা কি করি, আমরা এখান থেকে ধরেন আমি ইমেজের কথা বলি। ইমেজের ক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যাড ইমেজে গিয়ে আমরা হঠাৎ করেই আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিই, তাই না? ধরেন এখানে অনেক ইমেজ থাকে, আমরা একটা ইমেজ সিলেক্ট করি এবং সেই ইমেজটাকে আমরা কি করি, ধরেন এই যে এই ইমেজটাকে আমরা কি করি, হঠাৎ করে এইভাবে ব্যবহার করে দিই। এবার আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাবো, ঠিক আছে, যেটা অনেক ভালো ভালো কোম্পানি করে না। আপনাদের মধ্যে এই জিনিসটা একটু চেঞ্জ আনা দরকার। দেখেন এখানে আপনারা 3টা ভাগ দেখতে পারতেছেন, খেয়াল করছেন? দেখেন এখানে বলতেছে ফেসবুক ফিড, তারপর ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস, মানে আপনি যখন কোনো ভিডিও দেখতে যাবেন তখন আপনার যে অ্যাডভার্টাইজিংগুলো আসে, ঠিক আছে? তারপর আপনার রিলস, তারপর সার্চ রেজাল্ট, ফেসবুকে যখন সার্চ করবে কেউ এই প্রোডাক্টগুলো লেখে বা এরকম ধরনের কোনো পেজ সার্চ করবে, তখন আপনার এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে। এখন দেখেন এখানে একটা সাইজ আছে, ঠিক আছে? এই যে 1:1, এই যে সাইজটা দেখেন, আমি যখন ওদের 1:1 সাইজটা সিলেক্ট করলাম, আমার কি এটা সাইজের সাথে যাচ্ছে? দেখেন আমার কিন্তু কেটে গেছে, দেখছেন? অলরেডি কিন্তু কেটে গেছে ইমেজটা, বাট আমার অরিজিনাল সাইজ কিন্তু এইটা। দেখেন এখান থেকে কত ফাঁকা, এখান থেকে কত ফাঁকা। তার মানে আমি এইগুলার জন্য, এই প্লেসমেন্টগুলোর জন্য যে আমি অ্যাডভার্টাইজিংটা দেখাবো, আমার ক্রিয়েটিভটাই কিন্তু ঠিক নেই, ঠিক আছে? বাট আমি একটা ইমেজ কোনো মতো একটা বানিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা ইমেজ দিয়ে আমি সব প্লেসমেন্টে দেখাচ্ছি। কিন্তু ভাই আপনাকে তো বুঝতে হবে, ভিডিওর ক্ষেত্রে ভিডিওর প্লেসমেন্টের সাইজ তো আলাদা, ফিডের ক্ষেত্রে ফিডের সাইজ বর্গাকার, ভিডিওর ক্ষেত্রে ভিডিওর সাইজ কি আয়তাকার বা ল্যান্ডস্কেপ, ঠিক আছে? স্কোয়ার, ল্যান্ডস্কেপ, এরকমভাবেই তো বিভিন্ন সাইজ আছে, তাই না? তাই এখন আপনি একটা সাইজ মেনটেন করেই আপনি সব জায়গায় অ্যাডভার্টাইজিং চালিয়ে দিবেন। তার মানে যখন আপনার অডিয়েন্স দেখবে, তখন অনেক ক্ষেত্রে তো আপনার প্রোডাক্টের বা আপনি কোনো জায়গায় অফার লিখেছেন সেই লেখা কেটে যাবে, লোগো কেটে যাবে, বা আপনার চলে যাবে, আপনি তো সেটা বুঝতেও পারবেন না যে আপনার অ্যাডের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতেছে। দেখেন তাহলে এখানে কত বড় একটা বিষয় আছে আমাদের, যে এটাকে আমাদের সাইজ অনুযায়ী কিন্তু মেনটেন করার কথা। যেমন দেখেন এটা 1:1, তার মানে এই প্লেসমেন্টগুলোর জন্য আমার 1:1 ব্যবহার করার কথা। তাহলে দেখেন এটা কিন্তু আমি যখন সিলেক্ট করছি তখন কিন্তু এটা কেটে যাচ্ছে, দেখছেন? আচ্ছা এরপরেরটাই যদি চাই, এটা হলো স্টোরিজ অ্যান্ড রিলস। আমরা জানি স্টোরিজের ক্ষেত্রে হাইট বড়, উইথ ছোট, হাইট বড়, উইথ ছোট, ঠিক আছে? এবার স্টোরিজ আর রিলে আমি দেখাতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, 9:16 এটা আমাকে মেনটেন করতে হবে। দেখেন এই যে আমি যখন 9:16 দিছি, দেখেন এই যে আমার প্রাইস কেটে গেছে, দেখছেন? এই দেখেন আমার প্রাইস অলরেডি কেটে গেছে। তার মানে আপনার এই অ্যাডটা যখন ফেসবুক সেখানে দেখাতে যাবে, তার মানে আপনার অডিয়েন্স তো কাটা অ্যাড দেখতেছে, তাহলে আপনি অডিয়েন্সকে এঙ্গেজ করবেন কীভাবে? ঠিক আছে, স্টোরি বা রিল দিয়ে তো আপনার কাস্টমার বের হয়ে আসতে পারে। সেখান থেকে হঠাৎ করে একজন দেখে তার মনে হলো আমি তো এটা কিনতে পারি, আমি একটু ক্লিক করি, তো তখন তো সে তো আপনার এই অবস্থা দেখে বলবে কি অ্যাডভার্টাইজিং দিছে, লোগো টোগো তো সব চলে যাবে। ধরেন আপনি এই কর্নারটা আমি লোগো অ্যাড করলাম, এখন 9:16 গেলে তো সেই লোগোই থাকবে না, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে চিন্তা করি না।
তারপর দেখেন, তারপর এইটা হলো সার্চ রেজাল্টের ক্ষেত্রে। সার্চ রেজাল্টের ক্ষেত্রে 1.91:1। দেখেন এটা পুরোপুরি ল্যান্ডস্কেপ। দেখেন তো এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে? কিচ্ছু কিন্তু বোঝার উপায় নেই, সব কেটে গেছে। তাহলে দেখেন, আমাদেরকে যখন আমরা অ্যাডভার্টাইজিং রান করতে যাব, তখন আমাদেরকে প্রতিটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা সাইজ আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনি আবার চাইলে আলাদা আলাদা ডিজাইনও ব্যবহার করতে পারেন। যেমন মজার বিষয় দেখেন, আমি দেখাই। এখানে ধরেন আমি 1:1 দিলাম, আমি সাইজ করছি 1:1 এটার জন্য। আচ্ছা, এবার স্টোরির জন্য যেটা করছি সেটা আমি কিভাবে এখান থেকে চেঞ্জ করব, আমি আপনাদেরকে সেটা দেখানোর একটু চেষ্টা করি। ওকে, এখানে দেখেন আমার হলো, একটু ওয়েট করেন, আমি আবার যাচ্ছি আপনাদের এখানে দেখানোর জন্য। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বিষয়টা ভালো মতো দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করবেন আমার স্ক্রিনের দিকে। ওকে, তো আমরা ছিলাম এই জায়গাটায়, অ্যাড মিডিয়াতে আমরা ছিলাম। ওকে, এবার দেখেন এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা এখন শেয়ার করতেছি, যে আমি আপনাদেরকে বললাম যে এই ছবিটা দিয়ে, তাই না? আচ্ছা, এবার দেখেন আমি আবার আপনাদেরকে এই ছবিটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এবার দেখেন, এবার 1:1 তো আমি রাখলাম। এবার ধরেন স্টোরিজের জন্য আমার কাছে আলাদা একটা ডিজাইন আছে। আমি আমার স্টোরিজের জন্য যে সাইজ 9:16, সো এই সাইজটাকে মেনটেন করে আমি কি করলাম, আমি 9:16 সাইজটাকে মেনটেন করে আমি আলাদাই একটা ডিজাইন করলাম। ধরেন এখানে দামটা লেখা আছে এখানে, আর এখানে আমি দামটা দিলাম ধরেন উপরে, ঠিক আছে, বা এই পাশে আমি দামটা দিলাম। এইভাবে করে ধরেন এই দুইটার এই পাশে দাম দিলাম, আর এই দুইটার এই পাশে দাম দিলাম। এমন করে আমি পুরো আলাদাই একটা ডিজাইন করলাম। তখন আমি কি করবো, যে দেখেন এখানে রিপ্লেসে ক্রিয়েট করে আমি কিন্তু শুধু এই সাইজটার জন্য আমি কিন্তু আলাদাই একটা এখানে অ্যাড করে দিতে পারতেছি। যেমন ধরেন আমি এটাই দেখাই, যে ধরেন আমি এটা দেখাতে চাচ্ছি ফর সাপোজ, ঠিক আছে। দেখেন স্টোরিজের জন্য কিন্তু তখন এই অ্যাডভার্টাইজিংয়ের চেঞ্জ হয়ে যাবে। দেখেন যখন আমি এই অ্যাড ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমার পুরো স্টোরিজের জন্য আলাদাই আমি ইমেজ এখানে সেট করতে পারতেছি। তার মানে এই সাইজটাকে মেনটেন করে আপনি তখন একটা ইমেজ সেট করেন, ঠিক আছে। তো আপনার মতো করে আপনি একই ইমেজের আপনি তিনভাবে ডিজাইন করে তিনটা সেকশনের জন্য, এই যে তিনটা আলাদা আলাদা সেকশনের জন্য, ধরেন এই যে রিপ্লেস করে এবার তিনটা আলাদা আলাদা সেকশনের জন্য আপনি তিনটা আলাদা আলাদা ডিজাইন করেন। যেমন ধরেন আমি এটার জন্য এটা দিলাম, ঠিক আছে। সো আপনি এইভাবে করে তিনটা আলাদা আলাদার জন্য আপনি তিনটা আলাদা আলাদা ডিজাইন করেন, করে তারপরে আপনি সেটাকে অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করেন। এই যে দেখেন আমি অ্যাডের ক্ষেত্রে ধরেন এটাকে ব্যবহার করব, ঠিক আছে, দেখেন ব্যবহার করা যাচ্ছে। ওকে, তো এবার আমি অল অপটিমাইজেশন অন করে দিব, যাতে ফেসবুক এটাকে যেখানে যেভাবে দেখানো দরকার সেভাবে দেখাই। দেখেন আমার এক এক জায়গায় কিন্তু অলরেডি এক এক রকম হয়ে গেছে। রিলের ক্ষেত্রে রিল, স্টোরিজের ক্ষেত্রে স্টোরিজ, ঠিক আছে। মিউজিক, রিলের ক্ষেত্রে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনি মিউজিক আপনি চেঞ্জ করেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে একটা মিউজিক অ্যাড করেন। ধরেন আমি পাঞ্জাবি বিক্রি করতেছি, মানে এখানে আমার ইসলামিক মাইন্ডের ধরেন আমার হওয়া দরকার, মিউজিক হওয়া দরকার, আমি সেখানে ইসলামিক মাইন্ডের আমি মিউজিক দিয়ে দিব। ওকে, তাহলে রিল যখন কেউ দেখবে তখন সে এই মিউজিকটা দেখতে পারবে, ঠিক আছে, বা এরকমভাবে মিউজিক দেখতে পারবে। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি হলো মিউজিক থেকে শুরু করে আপনি প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা প্লেসমেন্টের জন্য আপনি আলাদা আলাদাভাবে এখানে কিন্তু আপনি সব কিছু সেট করতে পারতেছেন, ঠিক আছে। সব কিছু আপনি এখানে সেট করতে পারবেন। ওকে, এবং এটা সম্ভব।
ওকে, তো এরকম করে যখন আপনি একটা অ্যাড সাজাবেন, দেখেন আপনাদের কত বড় এখানে ভুল ছিল, যে আপনারা যদি এভাবে করে একটা অ্যাডভার্টাইজিং সাজাতে পারেন, তাহলে 100% সেই অ্যাডভার্টাইজিংটা কিন্তু আপনাদেরকে কখনোই খারাপ রেজাল্ট দিতে যাবে না। ঠিক আছে, তার মানে দেখেন মানুষের ফ্রন্ট যদি ওকে থাকে সব প্লেসমেন্টে, এবং আপনি বেটার ইমেজ বা আপনার ডিজাইন অথবা ভিডিও মানুষকে যদি দেখাতে পারেন, তাহলে মানুষ অবশ্যই ওটার প্রতি কি এঙ্গেজ হবে, এবং সেখানে আপনার রেজাল্টটা কিন্তু অ্যাডের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমি সবচাইতে বলি যে সবচাইতে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে ভালো মানের ভিডিও ক্রিয়েট করেন এবং একটা সময় নির্ধারণ করেন, সেই ভিডিওর পেছনে একটা ইনভেস্ট করেন, এবং তারপর সেখান থেকে আপনার রেজাল্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এটা নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না, আপনি সেই টার্গেট খুব সহজে ফিল আপ করে ফেলতে পারবেন, সেই সেলস টার্গেট। ওকে, তারপর হলো প্রাইমারি টেক্সট, যেটাকে আমি বলছি কন্টেন্ট, যেটা আরেকটা ক্রিয়েটিভ। প্রাইমারি টেক্সটে আমরা একটা হিডেন একটা সিস্টেম আমরা জানি না, সেটা ধরেন প্রাইমারি টেক্সটে আমি দিলাম যে ফর এ সাপোজ ধরেন 20% অফ তারপর দিলাম কি ধরেন দিলাম গ্র্যাভিট নাও। ঠিক আছে, এরকমভাবে আপনারা ধরেন বাংলা লেখা দিলেন বা ইংলিশ লেখা দিলেন, যে যেটা দিবেন। এইবার দেখেন, এইবার এটার ভেরিয়েশন আছে, মানে প্রাইমারি টেক্সট দেখেন 1 of 5, তারপরে আপনি প্রাইমারি টেক্সটেও এবি টেস্ট চালাতে পারেন। ঠিক আছে, এই প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে যেটা উপরে থাকবে, অ্যাডের উপরে যেটা লেখা থাকে, আমাদের ডেসক্রিপশন থাকে যেটা, বা আমরা উপরে যেটা দিই অ্যাডের উপরে ডিটেলসে লিখি, সেটা আপনি কিন্তু 5টা দিতে পারবেন একটা অ্যাডের ক্ষেত্রে, 5টা পর্যন্ত আপনি দিতে পারবেন। যেমন দেখেন আমি এখানে দিব অ্যাড টেক্সট অপশন। এখন দেখেন আমাকে এটা ফেসবুকের এআই দিচ্ছে, কিন্তু দেখেন যে আমার এখানে আরেকটা বক্স ওপেন হয়ে গেছে। এবার আমি কথাটাকে আরেকবার একটু ঘুরায় লিখি, তারপর নিচে আরেকটু ঘুরায় লিখি, ধরেন আমি এটাতে এটা দিলাম। ঠিক আছে, ধরেন আমি ফেসবুকের এআইকে ব্যবহার করলাম, আমি এটাতে এটা দিলাম, তারপর এইটাতে দিলাম এইটা। ওকে, দেখেন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আমি ভেরিয়েশন দিচ্ছি, এরপরে ধরেন আমি দিলাম এইটা, তারপর দেখেন আমি দিলাম এইটা। ওকে, তো এরকম করে আপনারা আপনাদের এরকম 5টা টেক্সট আপনারা সাজিয়ে নিতে পারেন। তারপর দেখেন 1 2 3 4 5, দেখেন আমি প্রাইমারি টেক্সট আমার কি 5 of 5 হয়ে গেছে, আমি 5টা প্রাইমারি টেক্সট দিয়েছি। এবার ফেসবুক কি করবে, এবার ফেসবুক এই 5টা প্রাইমারি টেক্সটকে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখাবে যে কোনটার প্রতি মানুষ বেশি এঙ্গেজ হয়। যেই প্রাইমারি টেক্সটে মানুষ মানে আপনার রেজাল্ট বেশি আসবে, সেই প্রাইমারি টেক্সটটাই ফেসবুক মানুষকে বেশি দেখাবে। তাহলে দেখেন এখানে আমরা কি করি, নর্মালি আমরা একটা প্রাইমারি টেক্সট দিয়ে হয়ে গেছে, ডান, এটাই প্রাইমারি টেক্সট। না ভাই, বলার স্টাইলে, আপনার বলার স্টাইলে কিন্তু দেখা যেতে পারে যে মানুষের আগ্রহ পরিবর্তন হতে পারে। আপনি শুরু করলেন অফার দিয়ে, কখনো প্রোডাক্টের ভালো দিক দিয়ে, কখনো মানুষকে কোশ্চেন করে যে ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট উইথ অ্যান অফার। সো এরকমভাবে এই যে আপনি শুরু করলেন এরকমভাবে, এবার দেখলেন এরকমভাবে আপনি ভেরিয়েশন দিলেন যে আমার কথা বলার স্টাইলে, আমার কথা দেখানোর, আমার লাইন দেখানোর স্টাইলে 5টা ভেরিয়েশন আছে, 5টা ভেরিয়েশন দিয়ে আপনি দেখালেন। যেই এইখান থেকে যে কোনো একটা ভেরিয়েশন অবশ্যই ভালো কাজ করবে, যেটা ভালো কাজ করবে সেটাই ফেসবুক মানুষকে দেখাবে। তার মানে সঠিকভাবে আপনার বাজেটটা কিন্তু ব্যবহার করলো ফেসবুক। ঠিক আছে, তাহলে দেখেন প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। আমরা অনেকে এই বিষয়টাকে আমরা খেয়ালই করি না, দেখেছি সবাই, কিন্তু আমরা বিষয়টাকে ওইভাবে কখনো খেয়ালই করি নাই। যদি করতাম তাহলে অবশ্যই এতদিনে আমরা সবাই ব্যবহার করতাম, কিন্তু এই জায়গাটাই আমাদের ডিফারেন্সটা কিন্তু থেকে যাচ্ছে। ওকে, সো এইভাবে করে আপনারা কিন্তু প্রপারলি 4টা হোক 5টা হোক আপনারা ইউজ করতে পারছেন। তারপর হেডলাইনের ক্ষেত্রে হেডলাইনটা কি, হেডলাইন হলো ধরেন যেটা নিচের দিকে থাকে, তাই না, বাটনের বাম পাশে নিচের দিকে থাকে। যেমন কোথায় বাটনের বাম পাশে, যেমন ধরেন আমার এখানে ইমেজটা হয়তো বা দেখাচ্ছে না, একটু ওয়েট করেন আমি দেখি। আমার অ্যাড প্রিভিউ, আচ্ছা অ্যাড প্রিভিউটা দেখাচ্ছে না কোনো কারণে, তো যার কারণে দেখাতে পারছি না আপনাদেরকে। তো যেটা মূলত আমাদের নিচের দিকে থাকে, মানে আমাদের যে মেসেজটা থাকে, হ্যাঁ, মানে আমাদের যে বাটনটা থাকে, যে সেন্ড মেসেজ বা বাই নাও বা অ্যাপ্লাই নাও বা গেট এ অফার, ঠিক আছে, বা গেট এ কোড। সো এই যে বাটনগুলো থাকে বিভিন্ন ধরনের, এই বাটনের বাম পাশে
আমাদের কিন্তু একটা লাইন থাকে, ঠিক আছে? ওইখানটাকে অনেকে খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন ওইখানে আপনি লিখলেন যে 20% অফ, ওকে, আপনি এখানে জাস্ট লিখে দিলেন যে 20% অফ, ওকে। এইবার দেখেন এখানেও কিন্তু আপনি সেমভাবে আপনি কিন্তু ভেরিয়েশন ইউজ করতে পারতেছেন। যেমন দেখেন এখানে কিন্তু ও অলরেডি, দেখেন এ কিন্তু অলরেডি ধরে ফেলছে যে আমি কি করতেছি, তো সেটা ও অলরেডি বলতেছে। তো এখানে আমি আরেকটাই দিলাম যে গ্র্যাব ইট নাও, এটা আমি একটা দিলাম, ওকে। এবার এখানে একটা দিলাম, ওকে। আমি এইখানে এবার একটা ইমোজি ইউজ করব, ওকে। আমি দিলাম 5/5। তো এরকমভাবে মনে করেন আপনারা কি করতে পারেন, আপনাদের যে অফারগুলো আছে সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক, আপনারা এইভাবে হেডলাইনটা দিতে পারেন যেটা বাম পাশে দেখাবে। এবং এইখানে আপনারা যেটা করতে পারেন মানুষের আরও চোখে পড়ার জন্য, যাতে মানুষ বাটনটা যাতে খেয়াল করে, তো এটার জন্য এরকমভাবে আপনারা ইমোজি দিতে পারেন, ঠিক আছে? যে 20% অফ, এই যে ইমোজিটা আমি দিলাম, এই যে হাতের আইকন, তার মানে এটার ডান পাশে আমার কি বাটন আছে, তার মানে বাটনটাকে ইন্ডিকেট করতেছে। তখন কিন্তু মানুষ কি করবে, বাটনের দিকে কিন্তু ওদের চোখ পড়বে, মানে আপনি ওদের ইন্ডিকেট করছেন যে তুমি একটা অ্যাকশন নাও, ঠিক আছে? সো এই জায়গাটা কিন্তু এভাবে করে। এবং এখানেও কিন্তু আপনি হেডলাইন 5টা সেট করতে পারবেন। ফর সাপোজ এবার ধরেন আমি ওদেরটা নিই, ধরেন এই একটা ওদের, ওকে। তারপর আমি আরেকটা নিলাম, ধরেন এই একটা ওদের, যে সিজলিং সামার সেভিংস 20% অফ নাও, ওকে। সো এমনভাবে আপনি 5টা পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন হেডলাইন এবং প্রাইমারি টেক্সট, এটাই আপনারা এরকমভাবে বিভিন্ন লেখা দিয়ে অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন যে আমাদের কোনটা বেস্ট রেজাল্ট আনে, ঠিক আছে? কারণ আমার কাছে বিভিন্ন ধরনের আইডিয়া থাকতে পারে, ঠিক আছে? আমার কাছে এটা মনে হতে পারে যে এখানে এটা দেওয়ার পাশাপাশি যদি অ্যাপ্লাই না হয় এরকমভাবেও দিয়ে দেখতে পারতাম, তাই দেওয়া কিন্তু যাচ্ছে। তার মানে এই যে 5/5 আপনি 5টা এখানে ব্যবহার করতে পারতেছেন, এই প্রাইমারি টেক্সট আর হলো কি আপনার হেডলাইনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি বিষয়টা আসতেছে, তারপরে আসতেছে আমাদের ডেসক্রিপশন, ওকে। এবার ডেসক্রিপশনে আপনারা এটার নিচে, এই হেডলাইনের নিচে এই ডেসক্রিপশনটা থাকে, ওকে। এখানেও কিন্তু দেখেন আপনারা 5টা ডেসক্রিপশন অ্যাড করতে পারতেছেন। খেয়াল করে দেখেন 5টা ডেসক্রিপশন আপনারা এখানেও সেমভাবে অ্যাড করতে পারতেছেন। তার মানে দেখেন 5টা প্রাইমারি টেক্সট, 5টা হেডলাইন, এবং হেডলাইনের নিচের যে ডেসক্রিপশনটা থাকে সেটা 5টা ডেসক্রিপশন আমরা অ্যাড করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি থাকে, কল টু অ্যাকশন। এবার কল টু অ্যাকশন আপনি কী ধরনের দিতে চাচ্ছেন? যেমন ধরেন আপনার যদি মেসেজ অ্যাড হয় তাহলে 100% ওটা অটোমেটিক্যালি সেন্ড মেসেজ বাটন হয়ে যাবে, ওটা আপনার চেঞ্জ করতে হবে না। আর যদি আপনি আপনার ওয়েবসাইটে সেল করেন বা আপনার যদি ওয়েবসাইট পারচেজ হয় তাহলে অর্ডার নাও এটা ইউজ করতে পারেন। ক্যারোজাল অ্যাডের ক্ষেত্রে শপ নাও দিতে পারেন ক্যারোজালের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে হলো আপনি হলো যে যদি করেন মানে আপনার যদি অফার দেন তাহলে গেট অফার ইউজ করতে পারেন ওয়েবসাইট পারচেজ অ্যাডের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে? আর সার্ভিসের ক্ষেত্রে যদি আপনার অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মনে করেন সাবস্ক্রাইবার যদি আপনি চান সাবস্ক্রাইব দিতে পারেন, আপনি কন্ট্যাক্টাস দিতে পারেন, আপনি গেট কোড দিতে পারেন, এগুলো সব সার্ভিসের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নর্মালি কী ইউজ করতে পারি ওয়েবসাইটের জন্য? অর্ডার নাও, শপ নাও, তারপর আমাদের কি গেট অফার, এই 3টা আমরা ইউজ করতে পারি, ওকে। তো আপনারা এইভাবে করে এখানে কল টু অ্যাকশন আপনারা একটাই দিতে পারবেন, কল টু অ্যাকশনের বেশি দেওয়ার সুযোগ নাই। কিন্তু আপনাদের যেটা মনে হবে যে না আমার কথা অনুযায়ী এটার সাথে এই বাটনটা যায়, সেটা আপনারা প্রোভাইড করবেন। যেমন ধরেন আপনি যদি অফার নিয়ে কথা বলেন তাহলে 100% আমি আপনাদেরকে অর্ডার নাও না দিয়ে আমি বলবো যে গেট অফার বলেন। যেহেতু আপনি অফার নিয়ে কথা বলতেছেন তাহলে এটার সাথে কি এই জিনিসটা যায়, ইন্ডিকেট করছে, ঠিক আছে? তাহলে আপনি গেট অফার দেন। সো এরকমভাবে আপনি বাটন আপনার সিলেক্ট করবেন, ওকে। তারপরে নিচে নেমে গিয়ে তারপর হলো আপনি আপনার মতো করে মেসেঞ্জার যদি হয় তাহলে মেসেঞ্জারের মতো করে আপনি আপনার মতো করে হলো
মানুষকে কি দেখাবেন এই অ্যাডের জন্য এফএকিউ আপনি সেট করবেন। আপনি এখান থেকে মেসেঞ্জারটাকে খুব অ্যাডভান্সলি ইউজ করতে পারেন। যেমন আপনি যদি চান যে মানুষ প্রথম কি দেখবে, তো সেই ক্ষেত্রে আপনি টেক্সটের জায়গায় আপনি এখানে দেন যে টেক্সট অ্যান্ড ইমেজ। যখন আপনার কেউ মেসেঞ্জারে ক্লিক করবে মেসেজে বা মেসেজ দেখবে, তখন এখানে এরকম লেখা থাকবে যে ধরেন আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ বা এই সেই দিয়ে তারপরে সেখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলেন, কারণ আপনি জানেন যে এটা আপনার অ্যাড, এই অ্যাডের জন্য আপনি মেসেজটাকে কাস্টমাইজ করছেন বা পার্সোনালাইজ করছেন। ওকে, তারপর নিচে আপনি ইনভাইট পিপল টু কল ইউ অন মেসেঞ্জার, এটা আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন যে হ্যাঁ তুমি আমাকে মেসেঞ্জারে কল করো, এটা আপনি চাইলে দিতে পারেন বা এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন। এই যে অন করে রাখলে ডান পাশে খেয়াল করেন, এটা ওদের এরকমভাবে দেখাবে যে কল নাও টু গেট ফাস্টার সার্ভিস। সার্ভিসের ক্ষেত্রে কল নাওটা ভালো, ঠিক আছে, বাট সার্ভিস না হলে আমি বলবো যে কল নাওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ শুধু শুধু বিরক্ত করবে। কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস দুইটার ক্ষেত্রে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে সেট করতে পারেন, কুইক রিপ্লাই সিস্টেম করতে পারেন অথবা বাটন সিস্টেম করতে পারেন। মাঝে মধ্যে দেখবেন আপনারা কোনো অ্যাডে গেলে আপনাদেরকে বাটন দেখা যায়, ঠিক আছে, মানে মেসেজে গেলে এরকম বাটন দেখায়, ঠিক আছে। সো এখানে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন, করে এবার আপনি বাটন নেম দিলেন ধরেন অর্ডার নাও। এবার আপনি আপনার এই যে দেখেন এখানে অর্ডার নাও কিন্তু হয়ে গেছে। এবার আপনি এখানে আপনার কি করবেন, এখানে এবার আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেন, আর তার উপরে তো আপনার এই যে ইমেজ তো আপনি অ্যাড করলেনই, তার উপরে তো ইমেজ থাকবে এই প্রোডাক্টের। যেমন আমি একবার লাইভে দেখাই আপনাদেরকে, ধরেন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, ওকে। এবার দেখেন এই যে অর্ডার নাও, এরকমভাবে কিন্তু ওরা পেয়ে যাবে। দেখেন আপনি ধরেন আপনি মেসেজ অ্যাড দিলেন, তার পাশাপাশি কিন্তু আপনি এই জিনিসটাকেও কাজে লাগাতে পারবেন, ঠিক আছে, যে আপনি আপনার ওই মেসেজের মধ্যে আপনি এইভাবে সাজিয়ে নিলেন জিনিসটাকে। তবে ইমেজ টাইটেল দিলেন, প্রোডাক্টের নাম ধরেন তারপর এখানে দিলেন সাবটাইটেল, এবার দেখেন নিচে খেয়াল করেন, দেখেন যে কজাল টি শার্ট 20% অফ টুডে। এবার অর্ডার নাও বাটন, এবার আপনি এখানে আপনার ইউআরএল দিয়ে দিলেন, ধরেন আমি দিলাম যেমন ধরেন দিলাম eklendd.com, ওকে। এবার দেখেন এবার কিন্তু বাটন আপনার লিঙ্ক হয়ে গেছে। এবার যখনই আপনাকে কেউ মেসেঞ্জারে কোনো মেসেজ করবে, তখন কিন্তু আপনি এই কাজটাকে আপনি কিন্তু তার জন্য এগিয়ে রাখতে পারেন। সে আপনাকে মেসেজ করতে যাবে, কিন্তু তার মধ্যে সে যখনই মেসেঞ্জারটা ওপেন করবে আপনাকে মেসেজ করার জন্য, তখনই সে এরকম আপনার এখানে লেখা পাবে, তার নিচে প্রোডাক্টটা দেখতে পারবে, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের অফার প্রাইস এবং অর্ডার নাও বাটন। সেক্ষেত্রে দেখা যাবে ওখান থেকে কিন্তু আপনি অনেক ভিজিটর পাবেন এবং তাদেরকে পরবর্তীতে আপনি আবার রিটার্গেটও করতে পারবেন আপনার পিক্সেলের মাধ্যমে। এক ঢিলে আপনার কিন্তু দুই পাখি হবে। এরকমভাবে কিন্তু অনেক অ্যাডভান্স কোম্পানি, মানে অনেক কোম্পানি, ভালো ভালো মানের কোম্পানি, তারা তাদেরকে নিজেদের অ্যাডগুলোকে কিন্তু এইভাবে অনেক সময় দিয়ে কাস্টমাইজ করে, ঠিক আছে। এইভাবে করেই তারা তাদের সেলস টার্গেটটাকে ফিল আপ করে এবং তাদের অ্যাডগুলোকে অনেকটা অ্যাডভান্স করে, যেটা আপনার আর অন্যজনের সাধারণ অ্যাডভার্টাইজিংয়ের তুলনায় অনেকটা বেশি অ্যাডভান্স এবং অনেকটা বেশি অ্যাকশনেবল, ঠিক আছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই জায়গাগুলোকে কিন্তু আমরা ব্যবহার করি না, কিন্তু দেখেন ফেসবুক সবাইকে কিন্তু এই অপশনগুলো দিয়ে রাখছে, কিন্তু আমরা ব্যবহার করি না। তারপর আপনি চাইলে আরও বাটন অ্যাড করতে পারেন। এখানে যে আপনি একটাই বাটন অ্যাড করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আপনি এখানে চাইলে আরও একটা বাটন অ্যাড করতে পারেন। আপনি এখানে দিলেন যে অর্ডার নাও অথবা ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। সো এইভাবে দিলেন, ওকে। এই যে দেখেন একটার জায়গায় আপনি এখানে দুইটা বাটনে অ্যাড করতে পারবেন, এমন করে আপনি অত্যাধিক বাটনে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার অ্যাড সাজাতে পারবেন। তারপর কুইক রিপ্লাইতে, ঠিক আছে, কুইক রিপ্লাইস, এখানে হলো আপনি কি করতে পারেন যে আপনি এখানে একটা অটোমেট রেসপন্স আপনি টেক্সট দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা কুইক রিপ্লাই দিতে পারেন, যে এই যে এরকম দেখেন না মাঝে মধ্যে যে এরকম হয়ে থাকে, যে ধরেন আই উড লাইক টু লার্ন মোর, তারপর আপনি লিখে দিলেন রেসপন্স। যখন ওরা এটার মধ্যে ক্লিক করবে তখনই ওরা ইনস্ট্যান্ট অ্যান্সার পেয়ে যাবে রোবোটিকের মতো। তো এইভাবে করে সাজাতে পারেন। সো এইভাবে করে আপনি যেভাবে চান আপনি আপনার মতো করে সাজাতে পারেন, ঠিক আছে। সো এইভাবে করেই আপনি মূলত আপনার যে অ্যাডটা থাকবে সেটাকে প্রপারলি অ্যাডভান্সভাবে সাজাতে পারেন। তাহলে দেখেন আমি কি বললাম, যে
যে প্রথমে আপনারা সেলস অ্যাড দিতে গেলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে প্রথমে একটা অফার সেট করতে হবে যে আমরা কোন অফার দিব। আচ্ছা, অফার সেট করার পরে আপনাদেরকে একটা মাস নির্ধারণ করতে হবে যে এই সময়ের মধ্যে আমি আমার মানে একটা গোল থাকবে, সেই গোলটাকে অ্যাচিভ করব, এবং সেটার জন্য তখন আপনার অ্যাসেট লাগবে। এবার আপনি 5টা প্রাইমারি টেক্সট সিলেক্ট করলেন, আপনি 5টা ধরেন আপনার ডেসক্রিপশন সিলেক্ট করলেন, আপনি 5টা হেডলাইন সিলেক্ট করলেন, এবার সেগুলো এখানে আপনি বসালেন। তারপর এবার আপনি ইমেজ ব্যবহার করবেন না ভিডিও ব্যবহার করবেন না আপনি ক্যারোজাল ব্যবহার করলেন, আপনি চিন্তা করলেন আমি ইমেজ ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমেজের ওই যে 3টা সাইজ দেখালাম, ওইভাবে করে আপনি 3টা সাইজে 3টা ইমেজ রেডি করেন। তারপর আপনি অ্যাডভার্টাইজিংয়ের জন্য আসেন। আর যদি আপনি চান ভিডিও ব্যবহার করতে, তাহলে ভিডিও আপনি খুব ভালো মানের ভিডিও তৈরি করেন, যাতে সেই ভিডিওতে আপনার যাতে কোনো ইস্যু না আসে। আচ্ছা, তারপরে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে তারপর আপনি আপনার সুন্দরভাবে অ্যাডটাকে কাস্টমাইজ করেন। আপনার যদি মেসেঞ্জার হয় লোকেশন, তাহলে মেসেঞ্জার আপনি খুব এরকমভাবে অ্যাডভান্সভাবে সাজান। আর যদি আপনার ওয়েবসাইটের হয়, তাহলে ওয়েবসাইটের জন্য কোন বাটনটা সিলেক্ট করবেন সেটা আপনি তখন করে দিলেন। এরপর গিয়ে সবার শেষে আপনি কী করবেন, ট্র্যাকিং দেখেন আমার ওয়েবসাইট ইভেন্টস, যেটা আমার পিক্সেল, সেটা তো থাকবেই। পিক্সেল 2টা আছে, একটা হলো আমার কি, আমার হলো পিক্সেলের পাশাপাশি আরেকটা আমার থাকবে এইখানে, আমার হলো প্রপারলি ধরেন এই যে দেখেন অনেকগুলো আছে, তো ধরেন আমি এখানে এইটা দিব। কারণ কি দেখেন, আমরা যখন এখন পিক্সেল ক্রিয়েট করতে যাই তখন আমাদের কিন্তু আমরা 2টা ক্রিয়েট করি, একটা হলো কনভার্সন এপিআই, আরেকটা হলো আমাদের পিক্সেল। তো এরকমভাবে এখান থেকে দুটোই আপনারা সিলেক্ট করে দিবেন, যাতে এই অ্যাড থেকে আপনারা যাতে একটা ট্র্যাকিং ডাটা পিক্সেলের মধ্যে পেতে পারেন, বা অডিয়েন্সের বিহেভিয়ারটা যাতে ফেসবুক সেটাকে ট্র্যাক করে। তো এইভাবে করে আপনি প্রপারলি হলো এখানে ফুললি আপনি আপনার অ্যাডটাকে যখন অপটিমাইজ করে অ্যাডভার্টাইজিংটা রান করবেন, আমি এতটুকু বলতে পারি আপনার আগের অ্যাডভার্টাইজিংয়ের তুলনায় অবশ্যই আপনি খুব ভালো রেজাল্ট জেনারেট করা শুরু করবেন, এবং এটা বাস্তবতা। ঠিক আছে, তার মানে আপনাকে খুব ভালো মতো এই বিষয়গুলোকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই হলো আপনাদের সাথে আমার আলোচনা। আপনাদেরকে এইবার আমি একটু ভিডিওর কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার কোন ধরনের ভিডিও কোয়ালিটিটা আসলে আমাদের দরকার, আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদের জন্য ভিডিও কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি আমার কাছে। কারণ রিসেন্টলি একটা প্রজেক্টের কাজ আমাদের কাছে ছিল, তো ওইটার আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য একটু বেটার হবে। আমাকে একটু সময় দিতে হবে, আমি ওটা বের করার ট্রাই করতেছি, দেখাতে পারবো। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এটা যদিও বা এঙ্গেজমেন্ট ভিডিও করা হয়েছিল, কিন্তু আমি যেটা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি যে ভিডিওর মান ভালো হলে রেজাল্ট ভালো আসবে, এটাই। কিন্তু এটা কিন্তু এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজিংয়ের জন্য ভিডিওটা করা ছিল, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এটা হলো অ্যাওয়ারনেস, একটা আছে অ্যাওয়ারনেস, এটা হলো অ্যাওয়ারনেসের জন্য মূলত, তার পরবর্তী আছে এঙ্গেজমেন্ট। এটা হলো একটা প্রজেক্টের অ্যাওয়ারনেসের জন্য তাদের নেওয়া হয়েছিল, তারা তাদের কোম্পানির অ্যাওয়ারনেসের জন্য করেছিল। এবার আরেকটা আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এবার সেটা হলো তার প্রোডাক্টের জন্য। ঠিক আছে, এটা হলো প্রোডাক্ট এঙ্গেজমেন্টের জন্য, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ভিডিও কোয়ালিটি যত বেটার হবে তত ভালো হবে।
এইবার এই জায়গাগুলো দিক থেকে যেটা বোঝানোর চেষ্টা করলাম এই দুইটা ভিডিও দেখানোর মাধ্যমে, মানে আপনাদের যদি আপনারা চান যে আপনাদের ভিডিও বা আপনাদের প্রোডাক্টটাকে আসলে মানুষের সামনে সেভাবে উপস্থাপন করতে, যাতে করে আপনাদের সেলসটা ইনক্রিজ হয়, আপনাদের ব্র্যান্ডের কোয়ালিটিটা যাতে বৃদ্ধি পায়, বা আপনাদের যারা বড় বড় কম্পিটিটর আছে তাদের সাথে যাতে তারা কম্পিট করতে পারেন, তার মানে আপনাদের এমনভাবে ভিডিও করে প্রোডাক্টের কাজ করতে হবে। তাহলে কিন্তু রেজাল্ট পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন টাকার এপিট আর ওপিট থাকে, ঠিক দেখবেন এতদিন যদি 2-3টা সেল করেন তাহলে এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে এর 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 রেজাল্টে অন্যরকম হয়ে যাচ্ছে, এবং কাস্টমার দেখবেন যে আপনার অটোমেটিক্যালি পেজের অ্যাওয়ারনেস সব কিছু, লাইক সব কিছু আস্তে আস্তে বাড়ছে। কারণ দেখেন, মানুষ কোয়ালিটি পছন্দ করে এবং ব্র্যান্ড পছন্দ করে। আমরা কিন্তু দেখেন, আমরা আপনার সামনে যদি লেইস চিপস আর সান চিপস রাখা হয়, তাহলে প্যাকেটের কোয়ালিটি দেখে আপনি কিন্তু লেইসটাকেই চয়েস করবেন। ওর ভিতরে কি থাকলো না থাকলো সেটা কিন্তু আপনি দেখতে যাচ্ছেন না, ওর আপনি প্যাকেট দিয়ে চয়েস করে নিচ্ছেন। তো প্রথম বিষয়টা যেটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনে আপনি 1000 মানুষকে দেখালে সেখান থেকে কতগুলো মানুষ থেকে রেজাল্ট বের করতে পারছেন। আমরা কিন্তু এইভাবে কখনোই চিন্তা করি না। আমরা চিন্তা করি আরে মেসেজ আসলো কয়টা, না, আপনি চিন্তা করেন যে আপনার একটা 1000 মানুষকে দেখানো হলো, আপনার টার্গেটেড 1000 মানুষকে দেখানো হলো, 1000 মানুষের মধ্যে কেন 2 জন মেসেজ করলো? 1000 মানুষের মধ্যে কেন 2 জনই বা মেসেজ করবে? 1000 মানুষের মধ্যে তো অ্যাটলিস্ট 100 জন মেসেজ করতে পারতো, 200 জন মেসেজ করতে পারতো। তাহলে আমার কমতিটা কোথায় আছে? আপনি সেই কমতিটা নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন ওই যে ওই 2 জনকে যদি আপনি বাড়ানোর চিন্তা করেন, যে পরবর্তী 1000 যখন দেখাবে সেটা তখন 2 জন আর থাকবে না, সেটা তখন 30 জন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে অটোমেটিক্যালি আপনার অ্যাডের রেজাল্ট কমে যাবে, খরচ কমে যাবে, এবং কী হবে যে আপনার সেলস বেড়ে যাবে। এইভাবেই কিন্তু জিনিসটা কাজ করে। যারা বিদেশে কাজ করে, আমরা যখন বিদেশে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি ক্লায়েন্টদের, তারা কিন্তু কখনোই দেখে না যে আমার পার মেসেজ কততে আসতেছে, এটা তাদের ফ্যাক্টর না। তাদের কথা হলো যে আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভার্টাইজিং রান করিয়েছি, আমি সব অ্যাসেট দিয়েছি, এবার তুমি সেটাকে অ্যানালাইসিস করো। কীভাবে অ্যানালাইসিস করো? যে এই যে 1000 জনেরকে আমার অ্যাডভার্টাইজিং দেখালো, এবার 1000 জনের কাছে রিচ করলো এবং তাদেরকে 2বার করে দেখালো, তার মানে 2000 ইমপ্রেশন হলো। 1000 জনের কাছে 2000 ইমপ্রেশন হলো। তাহলে সেখান থেকে আমি মেসেজ কেন মাত্র 2টা পেলাম? আমার প্রোডাক্টের কমতি আছে কি যে আমি 2টা পেলাম? কারণ তারা তো আমার টার্গেটেড কাস্টমার, তারাও তো কারো না কারো অ্যাড দেখতেছে। তাহলে অন্য কারো অ্যাডে গিয়ে তারা রিপ্লাই দিবে, তাদেরকে কেন দিবে, আমাদেরকে কেন দিবে না? প্রবলেমটা কোথায়? তখন তারা কি করে? তাদের ক্রিয়েটিভ চেঞ্জ করে, তখন তারা তাদের লেখার ধরন চেঞ্জ করে, প্রেজেন্টেশন চেঞ্জ করে, ভিডিও চেঞ্জ করে। এইভাবে করে কিন্তু তারা কাজ করে। তখন দেখেন এই জায়গাটায় যদি আপনি ডিপলি কাজ করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা যদি আপনি আউটপুট বের করতে পারেন যে না, এখন তাহলে আমার এমনভাবে আমি দিলাম বিষয়টাকে, যে এখন 1000 যদি মানুষ দেখে এবং তাদেরকে যদি 2000 বার দেখানো হয়, তাহলে 100% সেখান থেকে আমি 30 থেকে 40টা মেসেজ পাবো অ্যাটলিস্ট, কারণ 1000 মানুষ তো কম না। তাহলে সেখান থেকে যখন আপনি 30 থেকে 40টা মেসেজ পেতে যাচ্ছেন, তার মানে এবার বিষয়টা আপনার কী দাঁড়াচ্ছে চিন্তা করে দেখেন। সেখানে কিন্তু এইবার আপনার হলো মানে অটোমেটিক্যালি আপনার কস্ট পার রেজাল্ট কিন্তু কমে যাচ্ছে, আর আপনার সেলস হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে দেখেন এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাদের কাজ করার কথা, কিন্তু আমরা কাজ করি খালি অ্যাড দিলে মাথা ব্যথা করে, আমার তো কস্ট পার মেসেজের দাম তো বেড়ে গেছে, আর তো আমার অ্যাড চেঞ্জ করে দিতে হবে। না ভাই, আপনার অ্যাডের সমস্যা না, তার টার্গেটের সমস্যা না, সমস্যাটা আপনার ক্রিয়েটিভে। সমস্যাটা আপনার ক্রিয়েটিভে। এতগুলো মানুষ দেখতেছে, কেন আপনাকে রেসপন্স করতেছে না? তার মানে সমস্যাটা আপনার ক্রিয়েটিভে। আপনি যেটা ব্যবহার করতেছেন, যেটা দেখানোর চেষ্টা করতেছেন এদেরকে, সমস্যাটা আপনার সেইখানে। সেটা নিয়ে কাজ করেন, দেখবেন আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটায় আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে। এই যে এখনও যদিও বা 1-2টা আপনাদেরকে ট্রিক্সের কথা বললাম, বা একটু আপনাদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করলাম যে না, এইভাবে বিষয়টাকে চিন্তা করতে হবে। তো এমন আরও অনেক বিষয় আছে যেটা আমি আপনাদের সাথে পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করব, কারণ আমাদের পরবর্তী ক্লাসগুলো এই বিষয়গুলো নিয়ে, যে কীভাবে আমরা একটা স্ট্র্যাটেজি সাজাবো, কত দিনের জন্য একটা স্ট্র্যাটেজি সাজানো উচিত, কিভাবে একটা সিজনকে টার্গেট করা উচিত, সেটার জন্য আমি কত বাজেট রেডি করতে পারি, এবং সেখানে সেই বাজেটটাকে কিভাবে ব্যবহার করা উচিত, অ্যাডের জন্য কত বাজেট, অ্যাডের অ্যাসেটের জন্য কত বাজেট, এবং সেখান থেকে কেমনভাবে প্রফিট মার্জিন আমি বের করে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের পরবর্তী ক্লাসে খুব ডিটেলসে আপনাদের সাথে আমার আলোচনা হবে। পরবর্তী 2টা ক্লাস পাবেন এর উপর, কারণ এগুলোর উপর অনেক বিষয় আছে যেটা আমি আপনাদেরকে 2টা পার্টে হলো ক্লিয়ার করব, যাতে করে
আপনার একটা প্রজেক্ট নিয়ে নিজেরা যাতে প্রপারলি নামতে পারেন এবং সেটাকে অ্যাচিভ করে যাতে আপনারা বলতে পারেন যে না আমরা অ্যাচিভ করতে পেরেছি। ওকে, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ওয়াহিদুর ভাই, জি বলেন। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ফার্স্ট অফ অল স্যার আমি আমার পিক্সেলটা তো স্যার সেট আপ করে নেই, আপনি যেটা দেখালেন আর কি পিক্সেলটা দিয়ে দিতে হবে। আমার তো পেজে স্যার পিক্সেলটা নেই, এখন কি করতে পারি? এটা কি আচ্ছা এটা আমি কি পিক্সেলটাকে স্যার ক্রিয়েট করব নাকি আপনি হেল্প করবেন আর কি নেক্সট ক্লাসে? আচ্ছা, পিক্সেলের যদি আপনাদের অনেকের রিকোয়েস্ট থাকে তাহলে আমি পিক্সেলের উপর একটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা স্যার অফ টপিক একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ আমি জি, ভাবছিলাম আপনাকে ফোন দিব। স্যার সমস্যা আর নেই, যে বলুন বলুন। আপনার পেজে স্যার যেমন ওই যে একটা আইপি নাম্বার আছে, আমি ওই টেলিটকের আলাপ থেকে একটা আইপি নাম্বার নিয়েছি, বাট ওইখানে আর কি ফেসবুকে যখন দিচ্ছি আইপি নাম্বারটা কি 96 দিয়ে টেলিটকের আলাপ, ওইটা অ্যাকসেপ্ট আর কি হয় না স্যার, দেখাচ্ছে যে না নট ভ্যালিড। বাট স্যার আপনার পেজেও দেখলাম 8809 দিয়ে একটা নাম্বার, অন্যান্য পেজে যখন আমি ঘুরি দেখি তখন দেখি এই নাম্বারটা কি স্যার প্রাইভেট কোনো আর কি ওই আপনার গিয়ে কোম্পানি থেকে নিছেন? হ্যাঁ, প্রাইভেট কোম্পানি থেকে এটা নেওয়া আছে। এটা আমি আপনাদের সাথে, আমি একটা কাজ করব, আগামী সোমবার দিন আমি আপনাদের সাথে পেজে আমি শেয়ার করে দিব, ঠিক আছে, যে কোন কোম্পানি থেকে আপনারা থ্যাংক ইউ নিতে স্যার, পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আর কোশ্চেন আছে ওয়াহিদুর ভাই আপনার? এখন আপাতত নেই স্যার, কারণ আচ্ছা, আপনি যা শিখাইলেন স্যার অনেক কিছু হিডেন কিছু জিনিস আমি শিখতে পারলাম স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে, আর কারো, আর কারো নেই কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি অবশ্যই আপনাদের